সুপ্রিয় শ্রোতা, নরকের তরঙ্গে আপনাদের স্বাগত। রাতের গভীরতা যখন তার কালো চাদরে পৃথিবীকে মুড়ে দেয়, তখন কিছু গল্প জীবন্ত হয়ে ওঠে। এমন গল্প যা আমাদের বিশ্বাস আর বাস্তবতার সীমারেখাকে ঝাপসা করে দেয়। আজ আমরা এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হব, যা আপনাকে রাতের ঘুম কেড়ে নিতে পারে। আমাদের সাথে আছেন একজন সাহসী ব্যক্তি, যিনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন সেই ভয়াল অধ্যায়ের কথা। এক কবরস্থানের নির্জনতা আর এক গলাকাটা জিনের লোমহর্ষক আবির্ভাব। শুনুন তার নিজের মুখে বিভীষিকার সেই কালো অধ্যায়। আমার নাম রফিক। আমি এমন একজন মানুষ যে দিনের আলোয় ভূত প্রেতে বিশ্বাস করত না। সব কিছুই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়, এটাই ছিল আমার মূল মন্ত্র। কিন্তু সেদিন রাতের পর থেকে আমার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে। আজও সেই রাতের কথা ভাবলে আমার লোম খুব দাঁড়িয়ে যায়। ঘটনাটা মাস 6 আগের। আমি তখন সদ্য ঢাকা শহরে এসেছিলাম। একটা নতুন চাকরিতে যোগ দিয়েছি। মেসে থাকতাম মিরপুরের দিকে। আমাদের মেস থেকে একটু দূরেই একটা বিশাল পুরনো কবরস্থান ছিল। দিনের বেলাতেও ওদিকটা কেমন যেন থমথমে লাগত। সন্ধ্যার পর তো মানুষ ভুলেও ওদিকে যেত না। যদিও আমার কাজ ছিল রাতের শিফটে, প্রায়ই রাত করে মেসে ফিরতে হতো। একদিন রাত তখন প্রায় 1:30 হবে। আমি কাজ সেরে রিক্সা করে ফিরছিলাম। হঠাৎ দেখি মেইন রোডে একটা জ্যাম লেগে আছে। কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেন। রিক্সাওয়ালা বলল, ভাই, এই জ্যাম ঝাড়তে অনেক দেরি হবে, আপনি বরং এই গলিপথটা দিয়ে চলে যান, শর্টকাট হবে, মিনিট 10-এর মধ্যে মেসের কাছে পৌঁছে যাবেন। আমি প্রথমে একটু ইতস্তত করলাম, কারণ সেই গলিপথটা ঠিক ওই কবরস্থানটার পাশ দিয়ে গিয়েছিল। কিন্তু জ্যামে বসে থাকার চেয়ে হেঁটে যাওয়া ভালো মনে হলো। রিক্সাওয়ালাকে বিদায় দিয়ে আমি গলিপথ ধরে হাঁটতে শুরু করলাম। প্রথমেই আমার কানে এলো ঝিঝি পোকার একঘেয়ে আওয়াজ, সঙ্গে ভেজা মাটির সোঁদা গন্ধ। রাস্তার দুপাশে ঘন গাছপালা, দিনের আলোতেও যেখান দিয়ে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। আর ডান দিকে ছিল কবরস্থানের উঁচু দেয়াল। দেয়ালের ওপারে উঁচু উঁচু গাছগুলোর কালো ছায়া রাস্তার ওপর আরও গাঢ় অন্ধকার তৈরি করেছিল। আমার টর্চ ছিল না, মোবাইলের আলো ভরসা। কিন্তু মোবাইলের আলো যেন এই ঘন অন্ধকারে পথ হারাচ্ছিল। আমি যত গভীরে যাচ্ছিলাম, নীরবতা যেন তত গভীর হচ্ছিল। শুধু আমার জুতোর আওয়াজ আর নিজের হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে অনুসরণ করছে। আমি পেছন ফিরে তাকালাম, কেউ নেই, ফাঁকা রাস্তা। নিজেকে বললাম, সব মনের ভুল, এত রাত তাই ভয় লাগছে। কিন্তু সেই অনুভূতিটা কাটল না। মনে হলো আমার ঠিক পেছনের বাতাসটা যেন ঠান্ডা হয়ে গেছে। শিরশির করে একটা ঠান্ডা স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। আমি হাঁটতে লাগলাম আরও দ্রুত। আমার হাতের মোবাইলটা হঠাৎ করে ঝিরঝির করতে শুরু করলো। ডিসপ্লেতে কেমন যেন সাদা কালো জটলা। বুঝলাম নেটওয়ার্ক নেই। তখনই আমি দেখলাম ওটাকে, দেয়ালের ঠিক পাশ দিয়ে, যেখানে একটা বড় অশ্বত্থ গাছ ছিল, তার নিচে একটা কালো মূর্তি। প্রথমে আমি ভেবেছিলাম কোনো গাছ বা দেয়ালের ছায়া, কিন্তু আমার ভুল ভাঙল যখন ওটা নড়ে উঠল। ওটা ছিল একটা মানুষের মতো অবয়ব, লম্বা, অনেকটা আমারই উচ্চতার, কিন্তু ওর কোনো মাথা ছিল না। হ্যাঁ, ঠিক শুনেছেন, ওর কোনো মাথা ছিল না, শুধু একটা বিশাল কালো শরীর। অন্ধকারে ওর অস্তিত্বটা যেন আরও গাঢ় হয়ে উঠছিল। ওর জামা কাপড়ও ছিল কালো, আর তাতে লেগেছিল শুকনো রক্তের মতো কিছু কালো দাগ। আমার সারা শরীর অসাড় হয়ে গেল। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী যেন শুকিয়ে গেছিল। আমার মস্তিষ্ক আমাকে দৌড়তে বলছিল, কিন্তু আমার পা যেন মাটিতে গেঁথে গেছিল। ওটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। ওর চলার কোনো শব্দ ছিল না, যেন হাওয়ায় ভেসে আসছিল। যখন ওটা আমার থেকে মাত্র 20-25 ফুট দূরে, তখনই একটা বীভৎস পচা গন্ধ আমার নাকে এসে লাগলো। এমন বিশ্রী গন্ধ যেন শত শত পচা গলা দেহ একসঙ্গে মিশে আছে। আমার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার ভেতরে ভেতরে বিড়বিড় করে প্রার্থনা শুরু করলাম, আল্লাহকে ডাকলাম। যত দোয়া আমার মনে ছিল সব পড়তে লাগলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি ওটা আমার কাছে চলে এলো, আমার ঘাড়ে হাত রাখলো। কিন্তু কোনো শব্দ হলো না, কোনো স্পর্শ অনুভব করলাম না। আমি চোখ খুলে তাকালাম। ওটা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে।
ওর শূন্য গলাটা যেন আমাকেই দেখছিল। ওর শরীর থেকে একটা হিমশীতল ঠান্ডা আমার দিকে ধেয়ে আসছিল, যা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। আর তখনই আমার কানে এলো একটা অদ্ভুত শব্দ, একটা ফিসফিসানি। মনে হলো শত শত কণ্ঠস্বর যেন একসঙ্গে কথা বলছে, কিন্তু একটা শব্দও স্পষ্ট নয়, একটা অস্বস্তিকর গুঞ্জন। আর সেই গুঞ্জনের মাঝেই একটা নাম, আমার নিজের নাম, রফিক। রফিক। আমার নিজের নাম শুনে আমি আটকে উঠলাম। এটা কিভাবে সম্ভব? ও তো মাথা কাটা, কিভাবে ও কথা বলছে? আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে আমার বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল। আমি তখন জ্ঞান হারানোর শেষ সীমায় দাঁড়িয়ে। আমার মুখ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটা আয়াত বেরিয়ে এলো, পবিত্র কোরআনের একটি আয়াত। আমি জানি না কেন আমার মুখে তখন সেটাই এলো। আর যখনই আমি আয়াতটি উচ্চারণ করলাম, সেই মাথা কাটা মূর্তিটা যেন কেঁপে উঠল, ওর শরীরটা দোলতে শুরু করলো, আর সেই ফিসফিসানি শব্দটা এক বীভৎস চিৎকারে রূপান্তরিত হলো। সেই চিৎকারটা ছিল এত ভয়ঙ্কর, এত অমানবিক, যেন পৃথিবীর সব কষ্ট আর ঘৃণা একসঙ্গে মিশে গিয়েছিল। মনে হলো কবরস্থানের প্রতিটি পাথর, প্রতিটি গাছ সেই চিৎকারে কেঁপে উঠল। আমার কানের পর্দা ছিঁড়ে যাবে বলে মনে হচ্ছিল। আমি দু হাতে কান চেপে ধরলাম, চোখ বন্ধ করে ফেললাম। যখন চিৎকারটা থামল, তখন চারদিক আবার নীরব হয়ে গেল। আমি ভয়ে ভয়ে চোখ খুলে তাকালাম। ওটা নেই, ওটা মিলিয়ে গেছে, ঠিক যেন বাতাসে মিশে গেছে। আমি চারিদিকে তাকালাম, ঘন অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না। আমার শরীরের সব শক্তি একত্রিত করে আমি দৌড়তে শুরু করলাম। আমি তখন আর শর্টকাট বা দীর্ঘ পথের কথা ভাবিনি, শুধু দৌড়েছি যতক্ষণ না আমি মেইন রোডে এসে পৌঁছালাম। যখন জনবসতি আর কিছু দোকানপাট দেখতে পেলাম, তখন যেন আমার প্রাণ ফিরে এলো। আমি হাঁপাতে হাঁপাতে মেসে এসে ঢুকলাম। আমার শরীর ঘামে ভিজে জবজবে। আমার মেসের বন্ধুরা আমাকে দেখে অবাক। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু কাঁপছিলাম। অনেকক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয়ে আমি ওদের সব ঘটনা খুলে বললাম। প্রথমে ওরা বিশ্বাস করতে চায়নি, কিন্তু আমার চোখ মুখের অবস্থা দেখে ওরা বুঝতে পারল আমি মিথ্যে বলছি না। সেই রাতের পর থেকে আমি আর সেই কবরস্থানের পাশ দিয়ে যাইনি, এমনকি দিনের বেলাতেও না। আমার মনের কোণে সেই গলাকাটা বিভৎস মূর্তিটা আর সেই ফিসফিসানি আর চিৎকার গেঁথে আছে। আমি এখন ভূতপ্রেতে বিশ্বাস করি, কারণ আমি নিজের চোখে দেখেছি যা যুক্তির অতীত। আমি দেখেছি এই পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যা আমাদের ধারণার বাইরে। আমার বিশ্বাস ওটা ছিল একটা জিন, এক ভয়ঙ্কর জিন, যারা নিজেদের কাটা মাথা ছাড়াই ঘুরে বেড়ায়, আর কবরস্থান তাদের পছন্দের বিচরণ ক্ষেত্র। আজও রাতে যখন একা থাকি, অন্ধকার দেখি, আমার কানে সেই ফিসফিসানি ভেসে আসে, রফিক, রফিক, আর আমার গা শিউড়ে ওঠে। সেই রাতের বিভীষিকা হয়তো আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। রফিকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সত্যিই আমাদের শিরদাঁড়া ঠান্ডা করে দেয়। বিজ্ঞান যেখানে নীরব, সেখানে এমন অলৌকিক ঘটনা আমাদের চিন্তার খোরাক যোগায়। রাতের আধারে এমন অনেক কিছুই ঘটে যা হয়তো আমাদের ক্ষুদ্র মানব মস্তিষ্কের পক্ষে বোঝা সম্ভব নয়। নরকের তরঙ্গ আজ আপনাদের জন্য নিয়ে এসেছিল এক অচেনা সত্তার গল্প, এক গলাকাটা জিনের লোমহর্ষক কাহিনী। আপনারাও যদি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন। কে যাবে, হয়তো পরের পর্বে আপনার গল্পই শোনাবে নরকের তরঙ্গ। আজ এই পর্যন্তই। ভয়াল এই রাতে সাবধানে থাকুন, আর মনে রাখবেন, প্রতিটি ছায়ার পেছনেই লুকিয়ে থাকতে পারে এক অজানা বিভীষিকা। শুভরাত্রি অথবা অশুভ রাত্রি, যেটাই আপনার জন্য প্রযোজ্য। সুপ্রিয় শ্রোতা, নরকের তরঙ্গে আপনাদের স্বাগত। রাতের গভীরতা যখন তার কালো চাদরে পৃথিবীকে মুড়ে দেয়, তখন কিছু গল্প জীবন্ত হয়ে ওঠে। এমন গল্প যা আমাদের বিশ্বাস আর বাস্তবতার সীমারেখাকে ঝাপসা করে দেয়। আজ আমরা এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হব। এই কাহিনী তাদের, যারা অজানাকে জানার নেশায় পা বাড়িয়েছিল এক অভিশপ্ত পথে। শহরের কোলাহল থেকে দূরে সবুজ শ্যামল গ্রামের শেষে দাঁড়িয়েছিল এক পুরনো জমিদার বাড়ি। লোকে বলতো খান হাভেলি। বিশাল এলাকা জুড়ে এর অবস্থান।
উঁচু প্রাচীর, বড় বড় থাম আর পুরনো কারুকার্য করা দরজা জানালেগুলো যেন বহু বছরের রহস্য বুকে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিনের আলোতেও বাড়িটার দিকে তাকালে কেমন একটা গা ছমছমে অনুভূতি হতো। আর রাতের অন্ধকারে, সে কথা না হয় বাদই দিলাম, গ্রামের কেউই ও বাড়ির দিকে যেত না। তাদের মতে ওটা অভিশপ্ত। বহু বছর আগে খান পরিবারের এক মর্মান্তিক পরিণতির পর থেকেই বাড়িটা পরিত্যক্ত। শোনা যায় রাতের গভীরে ও বাড়ি থেকে ভেসে আসে কান্নার শব্দ, নূপুরের আওয়াজ আর অশরীরী ছায়ার আনাগোনা। আমাদের গল্পের শুরু 4 বন্ধুকে নিয়ে, আকাশ, রুহান, সিফাত আর অনিক। ওরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছুটি কাটাতে গ্রামে বেড়াতে এসেছিল। অ্যাডভেঞ্চারের নেশা তাদের রক্তে। পুরনো হাভেলির গল্প শোনার পর থেকেই তাদের মাথায় ভূত দেখার শখ চাপে। ওরা পরিকল্পনা করে এক পূর্ণিমার রাতে ওই হাভেলিতে কাটাবে। গ্রামের বয়স্ক করিম চাচা তাদের বারবার নিষেধ করলেন, বাবারা ও জায়গায় যেও না, ওটা ভালো জায়গা না। যারা গেছে তারা হয় ফিরে আসেনি, নয়তো পাগল হয়ে গেছে। কিন্তু তরুণ রক্ত কি আর বারণ শোনে? তারা হাসতে হাসতে বলল, চাচা, আমরা ভূতে ভয় পাই না, এক রাত থেকে আপনাদের সব ভুল ধারণা ভেঙে দেব। সেই ভয়ঙ্কর রাত এলো। আকাশে বিশাল থালার মতো চাঁদ, কিন্তু তার আলো যেন হাভেলির সীমানায় এসে থমকে গেছে। 4 বন্ধু টর্চ, ক্যামেরা আর কিছু শুকনো খাবার নিয়ে রওনা দিল। হাভেলি বিশাল লোহার ডেটে মূর্ছে ধরে গেছে। ক্যাচ ক্যাচ শব্দ করে সেটা খুলতেই যেন এক শীতল হাওয়া তাদের শরীর ছুঁয়ে গেল। ভেতরে ঢুকেই তারা অবাক। চারদিকে ঘন জঙ্গল, আগাছায় ভরা। হাভেলির মূল দালানটা যেন এক দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। ভাঙা জানলা দিয়ে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে এক ভৌতিক পরিবেশের সৃষ্টি করেছে। ভেতরের ধুলোর আস্তরণ দেখে বোঝা যায় বহু বছর এখানে কারো পা পড়েনি। দেয়ালে বড় বড় মাকড়সার জাল, দেয়ালে টাঙানো পুরনো ছবিগুলো যেন তাদের দিকেই তাকিয়ে আছে। ছবিগুলোর চোখগুলো অস্বাভাবিক জীবন্ত। তারা ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখছিল। বিশাল নাচঘর, ভাঙা ঝাড়বাতি, পুরনো আসবাবপত্র, সব কিছুতেই সময়ের ছাপ। হঠাৎ দোতলার কোনো একটা ঘর থেকে একটা খট করে শব্দ হলো। 4 জনই চমকে উঠল। অনেক ভিস ভিস করে বলল, কি ছিল ওটা? রুহান সাহসের ভান করে বলল, হয়তো ইঁদুর হবে, চল গিয়ে দেখি। ওরা সাবধানে দোতলার দিকে পা বাড়ালো। কাঠের সিঁড়ি বেয়ে ওঠার সময় মচমচ শব্দ হচ্ছিল। দোতলার একটা ঘরের দরজা সামান্য খোলা, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলো ফেলতেই তারা দেখল ঘরের মাঝখানে একটা পুরনো আরাম কেদারা রাখা, আর সেটা হালকা দুলছে। 4 জনেরই বুকের ভেতরটা ধরাস করে উঠল। বাতাসে তো এমনভাবে দোলার কথা নয়। তারা কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। দুলনিটা থেমে গেল। সিফাত বলল, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত। আকাশ ধমক দিয়ে বলল, এত সহজে ভয় পেলি? হয়তো হাওয়ার জন্যই এমন হচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত ঘটনাগুলোও বাড়তে লাগল। তারা একতলার একটা বড় ঘরে থাকার সিদ্ধান্ত নিল। হঠাৎ করেই তাদের মনে হলো তাপমাত্রা যেন দ্রুত কমতে শুরু করেছে। এতটাই ঠান্ডা যে তাদের দাঁতে দাঁত লাগার উপক্রম হচ্ছে। ঠিক তখনই তারা শুনল সেই শব্দ। দোতলা থেকে ভেসে আসছে নূপুরের আওয়াজ। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে স্পষ্ট। মনে হচ্ছে কেউ যেন তালে তালে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে লাগল। 4 জন বন্ধু ভয়ে একে অপরের দিকে তাকালো। তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে। নূপুরের শব্দটা তাদের ঘরের দরজার সামনে এসে থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য সব চুপচাপ। তারপর দরজায় পড়ল আস্তে আস্তে টোকা। ঠক ঠক ঠক। কে টোকা দিচ্ছে এই মাঝরাতে এই অভিশপ্ত বাড়িতে? তাদের আর বুঝতে বাকি রইল না তারা এখানে একা নয়। অনেক ভয়ে কেঁপে কেঁপে বলল, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, কিন্তু টোকা দেওয়ার শব্দটা আরও জোরে হতে লাগল। মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে দরজা ভাঙার চেষ্টা করছে। হঠাৎ করেই সব শব্দ থেমে গেল, কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল অন্যখানে।
ঘরের কোণে রাখা একটা পুরনো আয়নার দিকে রুহানের চোখ পড়ল। আয়নার ভেতরে তাদের 4 জনের প্রতিবিম্বের পাশে আরও একজন দাঁড়িয়ে আছে। একজন মহিলা, পরনে লাল শাড়ি, চুলগুলো মুখের উপর ছড়িয়ে। রুহান চিৎকার করে উঠতেই সবাই সেদিকে তাকালো, কিন্তু পর মুহূর্তেই ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। এরপর যা ঘটল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘরের লাইটগুলো নিজে থেকেই জ্বলতে আর নিভতে শুরু করলো। ঘরের জিনিসপত্র নিজে থেকেই এদিক ওদিক হতে লাগলো। টেবিলের উপর রাখা তাদের ক্যামেরাটা সজোরে দেয়ালে আছড়ে পড়ল। তারা বুঝতে পারল তারা কোনো সাধারণ ভূতের পাল্লায় পড়েনি, এ এক শক্তিশালী অশুভ আত্মা। তারা ঘর থেকে বের হবার জন্য দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। হঠাৎ করেই ঘরের মধ্যে হাসির শব্দ শোনা গেল, এক অট্ট হাসি যা শুনে শরীরের রক্ত জমে যায়। হাসির শব্দটা আসছে ঘরের সব কোণ থেকে। তোরা ভেবেছি সেখান থেকে বেঁচে ফিরতে পারবি? এক নারী কণ্ঠের স্বর ভেসে এলো। স্বরটা তীক্ষ্ণ এবং ভৌতিক। আকাশ সাহসের সঙ্গে চিৎকার করে বলল, কে তুমি? কি চাও আমাদের কাছে? আমি এই বাড়ির অতৃপ্ত আত্মা। আমার নাম ছিল আমিনা। এই বাড়িতেই আমার স্বামী আমাকে ধোঁকা দিয়ে হত্যা করেছিল। আমার লাশ এই বাড়ির দেয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল। আমার আত্মা শান্তি পায়নি। যারা এই বাড়িতে রাত কাটাতে আসে তাদের আমি ছাড়ি না। কথাগুলো শেষ হতেই ঘরের এক কোণে ধোঁয়ার মতো কিছু একটা জমতে শুরু করল। ধীরে ধীরে সেটা এক নারীর আকৃতি নিল। সেই লাল শাড়ি পরা মহিলা, এবার তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, মুখে এক ভয়ঙ্কর হিংস্রতার ছাপ। সেই অশরীরী আত্মা তাদের দিকে এগিয়ে আসতে লাগল। তার প্রতিটা পদক্ষেপে যেন ঘরটা কাঁপছিল। 4 জন বন্ধু ভয়ে ঘরের কোণে জড়সড় হয়ে গেল। তাদের বাঁচার আর কোনো আশা ছিল না। অনেক ভয়ে জ্ঞান হারালো। সিফাত আর রুহান চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগল, কিন্তু আকাশ হাল ছাড়ল না। সে তার পকেট থেকে করিম চাচার দেওয়া একটা পুরনো তাবিজ বের করল। চাচা বলেছিলেন, যদি খুব বিপদে পড়ো এটা হাতে রেখো। আকাশ তাবিজটা শক্ত করে ধরে আত্মার সামনে দাঁড়ালো। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করিনি। আত্মাটা বিকট চিৎকার করে বলল, কেউ এখান থেকে যেতে পারবে না। সে তার হাত বাড়িয়ে দিল আকাশের গলা টিপে ধরার জন্য, কিন্তু তাবিজটার কাছাকাছি আসতেই সে যেন থমকে গেল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে লাগল। সে যন্ত্রণায় চিৎকার করতে লাগল। এই সুযোগে রুহান আর সিফাত ব্যান হারানো অনিককে টেনে তুলে দরজার দিকে নিয়ে গেল। আকাশ পিছিয়ে আসতে লাগল। আত্মাটা যন্ত্রণায় ছটফট করতে করতে আবার দেয়ালে মিলিয়ে গেল। আর ঠিক তখনই দরজাটা নিজে থেকে খুলে গেল। তারা আর এক মুহূর্ত দেরি করল না। অনিককে কাঁধে নিয়ে তারা পাগলের মতো ছুটতে লাগল। পেছনে সেই ভয়ঙ্কর হাসি আর চিৎকারের শব্দ তাদের তাড়া করছিল। তারা যখন হাভেলির গেট পার হয়ে ভোরের আলো দেখল, তখনই যেন তাদের শরীরে প্রাণ ফিরে এলো। তারা থামেনি, ছুটতে ছুটতে সোজা গ্রামের ভেতরে ঢুকে পড়ে। তাদের অবস্থা দেখে গ্রামের সবাই ছুটে এলো। করিম চাচা তাদের জড়িয়ে ধরে বললেন, বলেছিলাম না ওটা ভালো জায়গা না। এরপর অনেক দিন পর্যন্ত তারা এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভুলতে পারেনি। রাতের অন্ধকারে ঘুমাতে পারত না, সামান্য শব্দেই চমকে উঠত। তারা বুঝতে পেরেছিল অজানাকে জানার আগ্রহ ভালো, কিন্তু সব কিছু নিয়ে খেলা করতে নেই। কিছু রহস্য থাকাই ভালো। সেই অভিশপ্ত খান হাভেলি আজও দাঁড়িয়ে আছে। আজও হয়তো রাতের গভীরে সেখানে নূপুরের শব্দ হয়, অশরীরী আত্মা ঘুরে বেড়ায় তার মুক্তির আশায়। কিন্তু সেই রাতের পর আর কেউ দিন সাহস করেনি ওই বাড়ির সীমানায় পা রাখতে। কাহিনীটা এখানেই শেষ, কিন্তু ভয়টা, সেটা হয়তো আপনাদের মনেও কিছুক্ষণ থাকবে। তাই সাবধান, রাতের অন্ধকারে এমন কোনো পথে পা বাড়াবেন না যেখান থেকে ফেরাটা কঠিন হয়ে যায়। কারণ কিছু দরজা একবার খুললে তার সহজে বন্ধ হয় না। শুভরাত্রি। যদি ঘুমাতে পারেন। সুপ্রিয় শ্রোতা, নরকের তরঙ্গে আপনাদের স্বাগত। রাতের গভীরতা যখন তার কালো চাদরে পৃথিবীকে মুড়ে দেয়, তখন কিছু গল্প জীবন্ত হয়ে ওঠে। এমন গল্প যা আমাদের বিশ্বাস আর বাস্তবতার সীমারেখাকে ঝাপসা করে দেয়। আজ আমরা এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হব। রেল লাইন।
দুটো সমান্তরাল লোহার পাত যা দিগন্তের সাথে মিশে গেছে। এরা যেমন দুটি দূরবর্তী শহরকে মিলিয়ে দেয়, তেমনি এদের বুকে লেখা থাকে অগণিত না বলা গল্প। কিছু গল্প আনন্দের, কিছু বিচ্ছেদের, আর কিছু গল্প ভয়ঙ্কর মৃত্যুর। আজ আমি আপনাদের শোনাব তেমনই এক রেল লাইনের গল্প, এক অভিশপ্ত সিগন্যাল পোস্টের গল্প, যেখানে প্রতি অমাবস্যার রাতে এক মাথাবিহীন সত্তা তার হারানো মাথার খোঁজে আজও হেঁটে বেড়ায়। সালটা ছিল 1985। সদ্য ডাক্তারি পাশ করা তরুণ যুক্তিবাদী ডক্টর অরিন্দম তার প্রথম পোস্টিং পেয়েছিল পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে, নাম পলাশপুর। গ্রামটার পাশ দিয়েই চলে গেছে এক পুরনো রেল লাইন। সেখানে একটা ছোট স্টেশন আর ব্রিটিশ আমলে তৈরি একটা রেলওয়ে কোয়ার্টার। সেই কোয়ার্টারটাই বরাদ্দ হয়েছিল অরিন্দমের থাকার জন্য। জায়গাটা সুন্দর, শান্ত, কিন্তু কেমন যেন বিষণ্ণতায় ঘেরা। কোয়ার্টারে তার দেখাশোনার জন্য ছিল বয়স্ক রাম ভরসা, যে তার বাবার আমল থেকেই এই কোয়ার্টারে কাজ করছে। অরিন্দম আসার প্রথম দিনেই রাম ভরসা তাকে এখানকার নিয়মকানুন বুঝিয়ে দিচ্ছিল। কথা প্রসঙ্গে সে বলল, ডাক্তারবাবু, সবই তো ভালো, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সাঁঝের পর কোনোদিন একা একা ওই 313 নম্বর সিগন্যাল পোস্টার দিকে যাবেন না। অরিন্দম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কেন, ওখানে কি আছে? রাম ভরসা গলা নামিয়ে ভয়ার্ত স্বরে বলল, আছে বাবু, আছে। ওখানে রেল লাইনের মাথা কাটা ভূত আছে, আমাদের সাহেব জেনকিন্স সাহেবের ভূত। অরিন্দমের মুখে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সে বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেতে বিশ্বাস তার ধাতে নেই। সে ঠাট্টার ছলে বলল, মাথা কাটা ভূত, সেটা আবার কি জিনিস? রাম ভরসা এবার আরও গম্ভীর হয়ে গেল। হাসবেন না বাবু, এটা হাসির কথা নয়। বহু বছর আগে, দেশ স্বাধীন হওয়ারও আগে, জেনকিন্স সাহেব এই স্টেশনের মাস্টার ছিলেন। খুব কড়া ধাঁচের মানুষ, কিন্তু সৎ। এক অমাবস্যার রাতে কলকাতা থেকে আসা ট্রেন থামিয়ে একদল ডাকাত ডাকাতি করে। সাহেব তাদের বাধা দিতে গিয়েছিলেন। ডাকাতরা তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে তলোয়ারের এক কোপে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয়। তারপর তার লাশটা ওই 313 নম্বর সিগন্যাল পোস্টে ঝুলিয়ে দিয়েছিল আর মাথাটা নিয়ে গিয়েছিল। রামভরস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারপর থেকেই প্রতি অমাবস্যার রাতে সাহেব তার পুরনো স্টেশন মাস্টারের পোশাকে হাতে একটা সবুজ সিগন্যালের লণ্ঠন নিয়ে ওই রেল লাইন ধরে হেঁটে বেড়ান। তিনি তার কাটা মাথার খোঁজ করেন। যে তার সামনে পড়ে তার আর রক্ষা নেই। অরিন্দম হাসতে হাসতে বলল, ধন্যবাদ রামভরসা আমাকে সতর্ক করার জন্য, কিন্তু আমি ডাক্তার, ভূত আমার কি করবে? রামভরসা আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে চলে গেল। অরিন্দম বুঝতে পারেনি এই হাসিটাই তার জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হতে চলেছে। দ্বিতীয় পর্ব, অবিশ্বাসের দেয়ালে ফাটল। প্রথম কয়েক সপ্তাহ ভালোই কাটল। অরিন্দম তার কাজ নিয়ে ব্যস্ত। দিনের বেলায় গ্রামের রোগীদের চিকিৎসা করে আর রাতে বই পড়ে সময় কাটে। রামভরসার গল্পটা সে প্রায় ভুলেই গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। ঘটনাগুলো এতটাই সূক্ষ্ম যে প্রথমে অরিন্দম সেগুলোকে পাত্তা দেয়নি। যেমন কোনো রাতে সে স্পষ্ট শুনতে পেত যে তার কোয়ার্টারের বাইরের রেল লাইনের ওপর দিয়ে কেউ যেন খুব ভারী বুট পরে হেঁটে যাচ্ছে। খট খট খট। নুড়ি পাথরের ওপর দিয়ে হাঁটার সেই শব্দটা তার ঘরের জানালার কাছে এসে থেমে যেত। সে বাইরে বেরিয়ে দেখত, কিন্তু কোথাও কেউ নেই। আবার কখনো মাঝরাতে ঘুম ভেঙে সে দেখত 313 নম্বর সিগন্যাল পোস্টের লাল বাতিটা দপদপ করে জ্বলছে আর নিভছে, যদিও তখন কোনো ট্রেন যাওয়ার কথা নয়। সে ভাবত হয়তো ইলেকট্রিকের সমস্যা। সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল এক পূর্ণিমার রাতে। অরিন্দম বারান্দায় বসেছিল। হঠাৎ সে দেখল রেল লাইনের ওপর দিয়ে একটা আবঝা ছায়ামূর্তি হেঁটে যাচ্ছে, হাতে একটা পুরনো দিনের লণ্ঠন। মূর্তিটা লম্বা, কিন্তু তার কাঁধের ওপরটা কেমন যেন অস্বাভাবিক রকমের সপাট। অরিন্দম ভালো করে দেখার জন্য চোখে জোর দিতেই মূর্তিটা যেন বাতাসে মিলিয়ে গেল। সে নিজেকে বোঝালো হয়তো চোখের ভুল, দীর্ঘক্ষণ বই পড়ার ফল। কিন্তু তার মনের গভীরে একটা অজানা ভয় ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করল। অভিশপ্ত রাতটা এলো। এক ঘোর অমাবস্যার রাত, এতটাই অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। পাশের গ্রাম থেকে গুরুতর রোগীর কল্পে অরিন্দমকে যেতে হয়েছিল।
ফিরতে ফিরতে মাঝরাত পেরিয়ে গেল। তার সাইকেলের ডায়নামোর আলোটাও নিভে গেছে। সে টর্চের আলোয় পথ দেখে কোয়ার্টারের দিকে ফিরছিল। কোয়ার্টারে পৌঁছতে হলে তাকে ওই 313 নম্বর সিগন্যাল পোস্টের পাশ দিয়েই যেতে হবে। জায়গাটার কাছে আসতেই অরিন্দমের বুকের ভেতরটা কেঁপে উঠল। রামভরসার বলা কথাগুলো তার মনে পড়তে লাগল। হঠাৎ এক দমকা হাওয়ায় তার হাতের টর্চটা নিভে গেল। সে কয়েকবার চেষ্টা করল, কিন্তু টর্চটার জ্বলল না। সে অসহায়ভাবে নিকোষ কালো অন্ধকারে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই সে শব্দটা শুনল, খট খট খট। সেই পরিচিত ভারী বুটের শব্দ। এবার শব্দটা অনেক কাছে, মনে হচ্ছে রেল লাইন ধরে কেউ তার দিকেই এগিয়ে আসছে। ভয়ে অরিন্দমের শরীর জমে গেল। সে নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলল। শব্দটা ক্রমশ কাছে আসতে লাগল, আর শব্দের সাথে সাথে সে দেখল যে অন্ধকারের মধ্যে একটা সবুজ আলো দুলছে। একটা পুরনো দিনের সিগন্যাল লণ্ঠনের আলো। আলোটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। আলোর বৃত্তটা যখন তার একেবারে কাছে চলে এলো, তখন সে দেখল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। লম্বা একটা মানুষ, পরনে সেই ব্রিটিশ আমলের স্টেশন মাস্টারের ইউনিফর্ম, বাঁ হাতে একটা সবুজ লণ্ঠন, ডান হাতে একটা চকচকে ধারালোর উপর বাঁশি। কিন্তু তার কাঁধের উপর কোনো মাথা নেই। ঘাড়ের কাটা জায়গাটা থেকে চাপ চাপ কালো রক্ত গড়িয়ে পড়ছে তার ইউনিফর্মের ওপর। অরিন্দম ভাই চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে স্বর বেরোল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। মাথাবিহীন সত্তাটা তার পাশ দিয়ে হেঁটে গেল। তার গা থেকে একটা পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে এলো। সত্তাটা একবারও তার দিকে না তাকিয়ে ধীর পায়ে রেললাইন ধরে হেঁটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অরিন্দম সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। চতুর্থ পর্ব, রহস্যের গভীরে প্রবেশ। পরের দিন সকালে রামভরসা তাকে উদ্ধার করে। অরিন্দমের প্রচণ্ড জ্বর। জ্বরের ঘরে সে শুধু বিড়বিড় করছিল, মাথা নেই, ওর মাথা নেই। কয়েকদিন পর সুস্থ হয়ে অরিন্দম বুঝতে পারল সে যা দেখেছে তা কোনো বিভ্রম ছিল না। তার যুক্তিবাদী মন আর বিশ্বাস করতে পারছিল না যে পৃথিবীতে অশরীরী বলে কিছু নেই। সে ঠিক করল এই রহস্যের শেষ সে দেখে ছাড়বে। সে পুরনো রেকর্ড ঘেঁটে স্টেশন মাস্টারের পুরনো ট্রাঙ্ক থেকে একটা ডায়েরি খুঁজে বের করল। সেটা ছিল জেনকিন সাহেবের লেখা ডায়েরি। ডায়েরিটা পড়েই সে আসল সত্যটা জানতে পারল। জেনকিন সাহেব শুধু সৎ ছিলেন না, তিনি ছিলেন একজন শৌখিন মানুষ। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল মহারানী ভিক্টোরিয়ার ছবি খোদাই করা একটা রূপোর পকেট ঘড়ি। ডাকাতির রাতে ডাকাতরা শুধু তার মাথাটাই নেয়নি, তার বুক পকেট থেকে সেই প্রিয় ঘড়িটাও নিয়ে গিয়েছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আমার আত্মা শান্তি পাবে না যতক্ষণ না আমি আমার মাথা আর আমার প্রিয় ঘড়িটা ফিরে পাই। আমি খুঁজব, অনন্তকাল ধরে খুঁজব। অরিন্দম এবার বুঝতে পারল কেন জেনকিন সাহেবের আত্মা আজও মুক্তি পায়নি। সে শুধু তার মাথা খুঁজছে না, সে তার ঘড়িটাও খুঁজছে। সে হয়তো প্রতিটি পথিকের মধ্যেই সেই ডাকাতদের ছায়া দেখে। পরের অমাবস্যার রাতে অরিন্দম তৈরি হয়ে রইল। সে জানত আজ রাতে সাহেব আবার আসবেন। রাত বাড়ার সাথে সাথে সেই পরিচিত ভারী বুটের শব্দ তার কোয়ার্টারের দিকে এগিয়ে আসতে লাগলো। এবার শব্দটা বাইরে থামল না, সোজা তার ঘরের দরজার ফানে এসে থামল। দরজায় সজোরে ধাক্কা পড়তে লাগলো। মনে হচ্ছে কেউ যেন দরজা ভেঙে ভেতরে ঢুকতে চায়। অরিন্দম ভয়ে কেঁপে কেঁপে দরজা থেকে পিছিয়ে এলো। দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। চৌকাঠে দাঁড়িয়ে আছে সেই মাথাবিহীন ভয়ঙ্কর মূর্তি। তার এক হাতে লণ্ঠন, অন্য হাতে এবার একটা লম্বা তলোয়ার, যেটা থেকে টপ টপ করে রক্ত ঝরছে। স্কন্ধকাটা মূর্তিটা ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। অরিন্দমের মনে হলো তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। মূর্তিটা তার সামনে এসে দাঁড়ালো। যদিও তার কোনো চোখ নেই, অরিন্দমের মনে হলো সে যেন তার অস্তিত্বের গভীর পর্যন্ত দেখতে পাচ্ছে। হঠাৎ অরিন্দমের চোখ পড়ল তার টেবিলের ওপর রাখা সিলভার স্টেথোস্কোপটার ওপর। চাঁদের আবঝা আলোয় ওটা চকচক করছে, অনেকটা একটা পকেট ঘড়ির মতো। স্কন্ধকাটা মূর্তিটা তলোয়ারটা তোলার সাথে সাথে অরিন্দম মরিয়া হয়ে স্টেথোস্কোপটা তুলে জানালার বাইরে রেল লাইনের দিকে ছুঁড়ে মারল। ওই যে ওইখানে তোমার ঘড়ি। একটা ধাতব শব্দ করে স্টেথোস্কোপটা লাইনের উপর পড়ল, আর সাথে সাথে ঘটল এক আশ্চর্য ঘটনা। স্কন্ধকাটা মূর্তিটা অরিন্দমকে থেড়ে ঘুরে দাঁড়ালো। সে এক দৌড়ে জানালার কাছে গিয়ে কাঁচ ভেঙে বাইরে ঝাঁপিয়ে পড়ল। তারপর সে স্টেথোস্কোপটাকে তার হারানো ঘড়ি ভেবে তুলে নিয়ে রেল লাইন ধরে ছুটতে লাগলো। তার সেই অট্টহাসি আর ভারী বুটের শব্দ ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অরিন্দম সেই রাতেই তার সবকিছু গুছিয়ে পলাশপুর ছেড়ে চলে গেল। সে আর কোনোদিন পেছনে ফিরে তাকায়নি। কিন্তু পলাশপুরের সেই অভিশপ্ত রেল লাইন আজও আছে। আজও প্রতি অমাবস্যার রাতে 313 নম্বর সিগন্যাল পোস্টের কাছে এক মাথাবিহীন স্টেশন মাস্টার তার হাতে সবুজ লণ্ঠন আর নকল একটা ঘড়ি নিয়ে হেঁটে বেড়ায়।
সে হয়তো বুঝে গেছে তাকে ধোঁকা দেওয়া হয়েছে, আর তাই সে এখন আরো বেশি হিংস্র। সে এখন শুধু তার মাথা বা ঘড়ি খোঁজে না, সে খোঁজে নতুন একজন শিকার, যার মাথা দিয়ে সে নিজের শূন্য কাঁধটা পূরণ করতে পারে। রাতের বেলায় ট্রেন ভ্রমণ করতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু পরের বার যখন ট্রেনের জানালায় দেখবেন কোনো নির্জন সিগন্যাল পোস্টে একটা সবুজ আলো দুলছে, তখন চোখটা সরিয়ে নেবেন, ভালো করে দেখতে যাবেন না, কারণ কে জানে সেই লণ্ঠনের আলো হয়তো কোনো মানুষের হাতে নেই।